সার্ভিং অফিসার যারা ছিলেন তারা অনেকে পালিয়ে গেছেন, তাদেরকে গ্রেপ্তার করা, বাহিনীর সদস্য হওয়ার কারণে পুলিশের পক্ষে তাদেরকে গ্রেপ্তার করা এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। যারা আসামি ছিল, পারপিট্রেটর ছিল, এদেরকে কিন্তু ধরা যায়নি, কারণ পুলিশের ইনফরমেশন দিয়ে দিয়েছিল, সহযোগিতা করা। তারই অফিসের কলিগ, একসাথে 17 বছর চাকরি করেছে। তা আমরা তাকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে যাবো, শেষ মুহূর্তে তাকে তথ্য ফাঁস করে দিয়েছে, পালিয়ে গিয়েছে। প্রথম 1 বছর আমরা কোনো শুক্রবার শনিবার অফ ডে পালন করতে পারিনি, আমরা সকল দিন রাত কাজ করেছি। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনি যখন চিফ প্রসিকিউটর ছিলেন, পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল হলেন, এই যতটুকু সময় আপনি পেয়েছেন আইন জায়গার করার জন্য, সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কোনটা মনে হয়েছিল, এবং এমন কোনো ঘটনা ছিল কিনা যেটা মনে হয়েছিল যে একটা মানে জীবনের জন্য হুমকি হতে পারে, এরকম কোনো ইভেন্ট হয়েছিল কিনা? প্রতিটাই জীবনের জন্য হুমকি হওয়ার মতো জিনিস, আবার কোনোটাই আমরা সেভাবে আমলে নিইনি। এইখানে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা ছিল জুলাই আগস্টের বিচারের জন্য যে তথ্য প্রমাণ সংগ্রহ করা। আচ্ছা, যেই সময় আমি দায়িত্বটা গ্রহণ করি সেই সময় বাংলাদেশের পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছিল। তদন্ত করা এবং আলামত সংগ্রহ করার ব্যাপারে আমাদের যে তদন্ত সংস্থা, তাদেরকে পুলিশের সাহায্য নিয়ে কাজ করতে হয়। তো পুলিশ যখন ভেঙে পড়ে, আবার পুলিশের সদস্যরাই কিন্তু এই গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে আবার আরেকটা পুলিশের সাহায্য আমাদেরকে নিতে হচ্ছে। রাইট। এই যে একটা জটিল বাস্তবতার মধ্যে আমাদেরকে কাজ করতে যাওয়াটা এটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। ফলে অনেক পুলিশ অফিসার যারা আসামি ছিল, পারপিট্রেটর ছিল, এদেরকে কিন্তু ধরা যায়নি, কারণ পুলিশের ইনফরমেশন দিয়ে দিয়েছিল, সহযোগিতা করা। তারই অফিসের কলিগ, একসাথে 17 বছর চাকরি করেছে। তা আমরা তাকে গণহত্যার দায়ে গ্রেপ্তার করতে যাবো, শেষ মুহূর্তে তাকে তথ্য ফাঁস করে দিয়েছে, পালিয়ে গিয়েছে। তো তদন্তের ক্ষেত্রেও তারা এটা করেছে। এবং সারা দেশের এই যে এত বেশি ভিকটিম, এত বেশি আহত মানুষ, এত বেশি মেডিকেল ডকুমেন্ট, বুলেটস, এক্সরে ফিল্ম, হসপিটালে যাওয়া, তাদের মেডিকেল রিপোর্ট, তাদের এই যে বাস্তব সাক্ষীগুলোকে ইন্টারভিউ করা, তাদের বক্তব্য গ্রহণ করা, ভিডিও গ্রহণ করা, এবং হাজার হাজার ভিডিও সাংবাদিকরা ভিডিও করেছে, প্রত্যেক মানুষের হাতে মোবাইল ছিল, তারা ভিডিও করেছে। হ্যাঁ, এবং এই যে আলামত সংগ্রহ করে একটা বিচারের উপযোগী করে তদন্ত রিপোর্ট তৈরি করার যে কাজটা, সেটা আমাদের তদন্ত সংস্থা করার কথা থাকলেও তাদের অভিজ্ঞতার অভাবের কারণে সেই জায়গায় আমাদেরকে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করতে হয়েছে। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা একটা লিমিটেড, তো তারা কতদিন থাকবেন, কিন্তু তার আগে দৃশ্যমান একটা বিচার জনগণের সামনে করে দেখাতে হবে, এটা সরকারের অঙ্গীকার ছিল। কিন্তু ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির বিচার এবং তদন্ত এটা জটিল এবং কঠিন বিষয়। সেই জায়গায় আমরা অন্তত প্রধান আসামিদের বিচার যাতে সঠিকভাবে, তাড়াহুড়া না করে সঠিকভাবে করা যায়, সেটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। শুক্রবার শনিবার সকল ছুটি, আমরা প্রথম 1 বছর আমরা কোনো শুক্রবার শনিবার অফ ডে পালন করতে পারিনি, আমরা সকল দিন রাত কাজ করেছি। করে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ করে, বিচার শেষ করে, তার সাজা নিশ্চিত করা এবং আরও যে 3-4টা মামলা রায় হচ্ছে সে পর্যন্ত আমাদেরকে পৌঁছা, এটা বিশাল চ্যালেঞ্জ ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সকলের সহযোগিতায়, সরকারের অকুণ্ঠ সমর্থন আমাদের জন্য ছিল, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এটা একটা সাফল্যের দিক ছিল। আরেকটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই যে গুমের বিচারের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন বাহিনীর সদস্যরা সম্পৃক্ত ছিল, যদিও তারা অপরাধগুলো করেছেন যখন পুলিশে ছিলেন, অর্থাৎ র্যাবে থাকা অবস্থায় সে অপরাধটা করেছেন, কিন্তু তার অরিজিনাল পরিচয় হচ্ছে তিনি হয়তো একটা বাহিনীর সদস্য। এদের যখন বিচার করতে যাওয়া হলো, তখন বাহিনীগুলোর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছিল, যে তারা মনে করেছিলেন যে তাহলে তো আমাদের বাহিনীটা প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা। এইটার কারণে তারা কিন্তু প্রথম দিকে এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের ডিফেন্স করার চেষ্টা করেছেন, অনেক প্রশ্ন উত্থাপন করেছেন যে এদেরকে সেনা আইনে বিচার করা যায় কিনা, এটা কেন সিভিল কোর্টে যাবে, বাহিনীগুলো যদি এইভাবে বিচার করা হয় সেনাবাহিনীর মনোবল ভাঙবে। আমরা তাদেরকে খুব ক্লিয়ারলি বলেছি, দেখেন, যারা অপরাধ করেছে এরা ব্যক্তি, এবং এরা কখনোই সেনাবাহিনীর বা নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্য হিসাবে অপরাধটা করেনি, তারা অপরাধ করেছে পুলিশ বাহিনীর সদস্য হিসাবে। এবং এই অপরাধীরা যে অপরাধগুলো করেছে সেনা আইনে সেটার বিচারেরও সুযোগ নেই। সুতরাং এইটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটা স্পেশালি তৈরি সেনা সদস্য, গোয়েন্দা বাহিনীর সদস্যদের বিচারের জন্য, এবং ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মতো অপরাধের বিচার কেবলমাত্র এই আইনেই সম্ভব। সুতরাং আপনারা কোনো অবস্থায় এই বিচারটা করতে পারবেন না, এটা আমাদেরকেই করতে হবে। এবং এইটা তাদেরকে কনভিন্স করতে পারাটা, এবং সার্ভিং অফিসার যারা ছিলেন তারা অনেকে পালিয়ে গেছেন, তাদেরকে গ্রেপ্তার করা, বাহিনীর সদস্য হওয়ার কারণে পুলিশের পক্ষে তাদেরকে গ্রেপ্তার করা, এটা একটা চ্যালেঞ্জের ব্যাপার ছিল। তো এই সুযোগে অনেকে পালিয়ে যায়। শেষ পর্যন্ত আমরা কৃতজ্ঞ যে সেনাবাহিনী সহ নৌবাহিনী, বিমান বাহিনী যারা ছিলেন
তারা শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে আমাদের এই বিচারের যে তৃষ্ণাটা এটা দেশ এবং জাতির স্বার্থে প্রয়োজন এবং এই কলঙ্ক থেকে এই বাহিনীগুলোকে মুক্ত করার জন্য বিচারের প্রয়োজন এবং শেষ পর্যন্ত তারা পরিপূর্ণ সমর্থন দিয়েছেন, আসামিদেরকে আদালতের কাছে হস্তান্তর করেছেন। এর জন্য আমরা সেনাবাহিনীকে আমরা বলেছি যে সেনাবাহিনী বাংলাদেশের গর্বের ধন। সেনাবাহিনী সবসময় মানুষ আশান্বিত হয় সেনাবাহিনী যখন মাঠে থাকে। সুতরাং সেনাবাহিনী শেষ পর্যন্ত সেই কাজটা করতে পেরেছেন, আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। আসামিদের এখন বিচার হচ্ছে, কিন্তু বিচার না হওয়া পর্যন্ত এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার ছিল। তো এগুলো ছিল মোটা দাগে আমার চ্যালেঞ্জের জায়গাটা।